ইলাস্টিসিটিতে আমরা লাস্ট দেন লঞ্জিটিউডিনাল স্ট্রেস আর স্ট্রেন দেখছিলাম, অ্যান্ড ওইখান থেকে আমরা ইয়াংস মডুলাস নামে একটা কোয়ান্টিটি বের করছিলাম যে y ইজ ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল এরকম, অ্যান্ড ওইটা রিলেটেড ম্যাথও দেখছিলাম। সো আজকে এইটা নিয়ে ফার্দার আরেকটু কন্টিনিউ করব, আর এরপর আমরা ভলিউম স্ট্রেস স্ট্রেন আর হচ্ছে রিজিডিটি স্ট্রেস স্ট্রেন এগুলো দেখব। সো ইলাস্টিসিটির অ্যাকচুয়ালি 3 টাইপের লাস্ট দিন বলে আসছিলাম। একটা হচ্ছে টেনসাইল মানে লঞ্জিটিউডিনাল বা দৈর্ঘ্যর স্থিতিস্থাপকতা, তারপর আরেকটা হচ্ছে ভলিউম অর বাল্ক, আর আরেকটা হচ্ছে রিজিডিটি। রিজিডিটির আরেকটা সিনোনিম হচ্ছে শিয়ারিং ইলাস্টিসিটি, শিয়ারিং। ওকে, আচ্ছা। সো ইলাস্টিসিটিতে এই যে ফার্স্ট টাইপের যে ইলাস্টিসিটি টেনসাইল ইলাস্টিসিটি বা লঞ্জিটিউডিনাল ইলাস্টিসিটি, সেটাতে আমরা দেখে আসছিলাম যে এটা অ্যাকচুয়ালি এটাতে আমরা যদি ওই যে ইলাস্টিসিটি মডুলাসটা বের করতে চাই, সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেস ডিভাইডেড বাই টেনসাইল স্ট্রেন, টেনসাইল স্ট্রেস ডিভাইডেড বাই টেনসাইল স্ট্রেন। হুকস ল থেকে, হুকস ল বলে যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, যত বেশি স্ট্রেন হবে তত তোমার স্ট্রেসটা বাড়বে। মানে একটা অবজেক্ট যত অ্যাপ্লাইড ফোর্সের সাথে অ্যাডজাস্ট করে করে নিজেকে লম্বা করবে, ততই তার ভিতরে স্ট্রেসও বাড়তে থাকবে। ওকে, আচ্ছা। সো টেনসাইল স্ট্রেস যেটা সেটা ছিল এফ বাই এ, আর টেনসাইল স্ট্রেস স্ট্রেনটা ছিল হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। দেন আমরা ওইখান থেকে ওইটাকে আপসাইড ডাউন করে এরকম একটা ফর্মুলা নিয়ে আসি। এখন আজকে এখানে কিছু মিসেলেনিয়াস জিনিস দেখব, যেমন এইটার গ্রাফটা দেখতে কেমন, মানে হোয়াট ইজ দি স্ট্রেস ভার্সেস স্ট্রেন ভার্সেস স্ট্রেস গ্রাফ, স্ট্রেন ভার্সেস স্ট্রেস গ্রাফটা দেখতে কেমন, বিকৃতি বনাম পীড়ন, এটার বাংলা হচ্ছে বিকৃতি, এটা হচ্ছে পীড়ন। সো বিকৃতি বনাম পীড়ন গ্রাফটা দেখতে কেমন। সো এই গ্রাফটা যদি ড্র করি, এখানে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, দিস ইজ এক্স অ্যাক্সিস। সো আমরা এক্স অ্যাক্সিসে স্ট্রেন রাখতেছি আর ওয়াই অ্যাক্সিসে স্ট্রেস রাখতেছি। আচ্ছা, সো হুকস ল কি বলে আসছিল? হুকস ল বলছিল যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। অ্যান্ড আমরা ওইখান থেকে ফার্দার এটাকে একটা ইকুয়ালিটি কনস্ট্যান্ট দিয়ে, যেটা হচ্ছে আমাদের সেই ইলাস্টিসিটি মডুলাস, মাল্টিপ্লাই করে এটাকে ইকুয়াল লিখছিলাম। সো এখন একটা জিনিস খেয়াল করো, এটা যদি আমাদের এক্স হয়, এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এটা হচ্ছে একটা র্যান্ডম কনস্ট্যান্ট যেটাকে আমরা এম বলতে পারি। সো এইটা একটা ইকুয়েশন হয় এরকম, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। অ্যান্ড আমরা যখন হায়ার ম্যাথে কোঅর্ডিনেট জিওমেট্রি দেখবো যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স টাইপের ইকুয়েশন অ্যাকচুয়ালি অরিজিন দিয়ে পাসিং একটা স্ট্রেট লাইন ইন্ডিকেট করে, এই টাইপের। ক্লিয়ার? মানে যত স্ট্রেন বাড়তেছে দেখো, তত স্ট্রেসটা বাড়তেছে। যখন স্ট্রেন জিরো, তখন স্ট্রেস জিরো। ওকে, দেন তুমি তাকে যত তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে করবা, স্ট্রেচ করবা বা ডিফর্ম করবা, স্ট্রেন ঘটাবা, তত তার মধ্যে স্ট্রেনটা ইনক্রিজ হতেই থাকবে। বাট অবশ্যই একটা সার্টেন লিমিট আছে যেটার পর আর হবে না, যেটাকে আমরা ব্রেকিং স্ট্রেস বলি। অ্যান্ড ব্রেকিং স্ট্রেসে দেখা যায় এই গ্রাফটা এরকম ভেঙে যায়। ঠিক আছে, ওইটার গ্রাফটা অ্যাকচুয়ালি এখানে ভেঙে যায় আর কি, মানে এটা এখানে আর থাকে না। সো ওই হাইয়েস্ট স্ট্রেসটাকে আমরা বলি ব্রেকিং স্ট্রেস। ব্রেকিং স্ট্রেস বা বাংলায় হচ্ছে অসহপীড়ন। যেমন একটা তারকে তুমি যদি টেনে লম্বা করতেই থাকো, এটা কিন্তু ফরএভার লম্বা হবে না, একটা টাইমে এটা কিন্তু ছিঁড়ে যাবে। সো ওই ছিঁড়ে যাওয়ার মোমেন্টে ওর ভিতরে যে স্ট্রেসটা ক্রিয়েট হয়েছিল, সেটাই হচ্ছে ওর ব্রেকিং স্ট্রেস বা অসহপীড়ন। ঠিক আছে, আর এই গ্রাফটা দেখতে হচ্ছে এই টাইপের, একটা অরিজিন দিয়ে পাসিং স্ট্রেট লাইন, আর এটা এরকম কন্টিনিউসলি ইনক্রিজ হতে থাকে আনটিল ব্রেকিং স্ট্রেস রিচ করা পর্যন্ত। ঠিক আছে, এখন এই গ্রাফটার স্লোপ কত?
স্লোপ বা ঢাল কত? স্লোপ মানে হচ্ছে একটা গ্রাফের দুইটা পয়েন্টের মধ্যে রাইজ বাই রান, তুমি কতটুক উপরে উঠতেছো ডিভাইডেড বাই কতটুক ডানে যাচ্ছ। সো এখানে আমার দেখো উপরের দিকে ওঠাটা মানে হচ্ছে একটা স্ট্রেস, আর ডানের দিকে সরাটা মানে হচ্ছে একটা স্ট্রেন। সো এটাকে আমরা বলতে পারি এটা স্লোপটা হচ্ছে অ্যাকচুয়ালি স্ট্রেস বাই স্ট্রেন। আর এই স্ট্রেস বাই স্ট্রেনটাকে আমরা কি বলি? ইলাস্টিসিটি মডুলাস। ইলাস্টিসিটি মডুলাস। ক্লিয়ার? সো এই যে এখানে যে এম টার্মটা আছে, তুমি স্ট্রেট লাইন পড়ার সময়ও দেখবা, মানে যখন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়বো হায়ার ম্যাথে, তখন দেখবা যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স টাইপের লাইনে এই যে এম কোয়ান্টিটিটা থাকে সেটাই হচ্ছে আমাদের স্লোপ। ক্লিয়ার? সো এখানেও কিন্তু এক্স্যাক্টলি তাই হচ্ছে যে এইটার এই স্লোপটাই হচ্ছে ইলাস্টিসিটি মডুলাস, মানে ইলাস্টিসিটি মডুলাসটাকে আমরা যেটা এম ধরছিলাম সেটাই হচ্ছে ওই স্ট্রেট লাইনটার স্লোপ। ক্লিয়ার? আচ্ছা, সো এই গ্রাফের স্লোপ হচ্ছে ইলাস্টিসিটি মডুলাস ইন্ডিকেট করে, অ্যান্ড এই গ্রাফটা বোঝায় যে স্ট্রেনের সাথে সাথে স্ট্রেস আস্তে আস্তে ইনক্রিজ হতে থাকে। আচ্ছা, সো টেনসাইল স্ট্রেসের ক্ষেত্রে আমরা বলে আসছি যে একটা টার্ম আছে সেটা হচ্ছে ইয়াংস মডুলাস। ইয়াংস মডুলাস বাংলাতেও তাই, বাংলায় হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক বলে, ইয়ং গুণাঙ্ক। সো এই ইয়াংস মডুলাস আসছে হচ্ছে এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। আমরা এটা রিলেটেড ছোট ম্যাথও করছিলাম লাস্ট দিন, যে একটা এখান থেকে যদি একটা অবজেক্টকে আমরা ঝুলাই দিই একটা সুতা দিয়ে বা একটা ওয়্যার দিয়ে এরকম যদি ঝুলাই দিই, তো তখন এই ওয়্যারটা কতটুকু লম্বা হবে, এটা যদি এল লেংথের হয় ইনিশিয়ালি। সো দেখা যায় যে ঝুলাই দেওয়ার পর ওর উপর একটা স্ট্রেস ক্রিয়েট হয়, একটা অ্যাপ্লাইড ফোর্সের জন্য ওর কিছুটা ডিফর্মেশন হয়। ক্লিয়ার? ও একটু লম্বা হয়ে যায়, অ্যান্ড সেই যতটুক লম্বা হয়, ধরো এখানে যদি এটা স্মল এল অ্যামাউন্ট লম্বা হয়, তখন এই স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এলটাকে আমরা কি বলি? স্ট্রেন। আর ওর ক্রস সেকশনাল এরিয়া যদি এ হয়, মানে এই ওয়্যারটাকে আমরা যদি খুব জুম করে দেখি তখন এটা দেখতে এরকম একটা সিলিন্ডারের মতো লাগবে। তো ওইটার এই যে ক্রস সেকশনের যে এরিয়াটা, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা, সেই এই ফোর্স ডিভাইডেড বাই এই এরিয়াটাই হচ্ছে স্ট্রেস। সো আমরা এখান থেকে বের করে আসছিলাম যে ইলাস্টিসিটি মডুলাস হচ্ছে বেসিক্যালি স্ট্রেস বাই স্ট্রেন। In case of tensile stress, this is F by A, and tensile strain small l by capital L. ঠিক আছে? and এটা রিলেটেড ম্যাথ দেখছি। আচ্ছা, সো আমরা এখন আরেকটা ম্যাথ দেখি। If the breaking stress the breaking stress দাঁড়াও একটু, if the breaking stress of a wire is 9.8 into 10 to the power 7 Newton, and Young's modulus and Young's modulus is say কত ধরো and Young's modulus is 4.9 into 10 to the power 9 Newton per meter square, then find this strain between before the wire breaks. ক্লিয়ার? সো বলছে যে একটা ওয়্যারের ব্রেকিং স্ট্রেস হচ্ছে এত, আর তার ইয়াংস মডুলাস হচ্ছে এত। সো বলছে যে সেই ওয়্যারটা ভেঙে যাওয়ার আগে বা ছিঁড়ে যাওয়ার আগে তার স্ট্রেনটা কত হবে। ক্লিয়ার? এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। সো এটা আমরা কিভাবে করতে পারি? আমাদের সিম্পলি মনে রাখতে হবে যে
ইয়াংস মডুলাস হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন। সো এভাবে চিন্তা করতে পারো ইয়াংস মডুলাস হচ্ছে ব্রেকিং স্ট্রেস বাই ব্রেকিং স্ট্রেন, মানে আমাদেরকে এখানে ব্রেকিং স্ট্রেস দেওয়া আছে, সো ওইটার সাথে ব্রেকিং স্ট্রেনের রেশিওটাই কিন্তু ইয়াংস মডুলাস। সো আমরা এখান থেকে বলতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন, which is স্ট্রেস হচ্ছে 9.8 টাইমস 10⁻⁷, আর স্ট্রেন আমরা জানি না, যেটা বের করতে চাই, আর ওয়াই আমরা জানি, ওয়াই হচ্ছে 4.9 ইন্টু 10⁹, অ্যান্ড দেন এখান থেকে স্ট্রেন আসে, আমরা যদি ক্যালকুলেট করি দেখা যায় এই স্ট্রেনটা আসে হচ্ছে 2 ইন্টু 10⁻⁻²। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের ব্রেকিং স্ট্রেস রিলেটেড নর্মাল প্রবলেম। আর আরেকটা কোশ্চেন যদি দেখাই, আরেকটা কোশ্চেন এরকম যে ইফ দ্য ব্রেকিং স্ট্রেস অফ আ ওয়্যার, আমরা সাপোজ ব্রেকিং স্ট্রেসটাকে ওই সেম অ্যামাউন্টে রাখলাম, ইফ দ্য ব্রেকিং স্ট্রেস অফ আ ওয়্যার ইজ 9.8 ইন্টু 10⁻⁷ নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা এখানে একটা ভুল লিখছিলাম, স্ট্রেসের ইউনিটটা নিউটন পার মিটার স্কোয়ার হবে, সরি। সো ইফ দ্য ব্রেকিং স্ট্রেস অফ আ ওয়্যার ইজ 9.8 ইন্টু 10⁻⁷ নিউটন পার মিটার স্কোয়ার and its cross-sectional area, sorry, its length, width, width and thickness are 10 meter 1 centimeter আর হচ্ছে 1 centimeter, then find the maximum mass we can suspend using the wire. আচ্ছা কোশ্চেনটা কি বলছে আমি একটু বোঝাই। একটা ওয়্যারের 3টা ডাইমেনশন দিয়ে দিচ্ছে, লেংথ, উইডথ আর থিকনেস, মানে এই ওয়্যারটা যদি 10 মিটার লম্বা হয় এরকম, সেরকম 10 মিটার লম্বা টোটাল, সো তার লেংথ হচ্ছে 10 মিটার আর উইথ হচ্ছে 1 সেন্টিমিটার, মানে এই যে এই লেংথগুলো হচ্ছে 1 সেন্টিমিটার আর থিকনেসটাও হচ্ছে 1 সেন্টিমিটার, মানে তার এই দিকটাও হচ্ছে 1 সেন্টিমিটার। এরকম একটা ওয়্যার আমরা একটু জুম করে চিন্তা করতেছি যে এরকম একটা মোটা ওয়্যার আছে, সো সেটার উপর আমরা সেটা দিয়ে আমরা একটা ম্যাচ ঝুলাইতে চাইতেছি, এরকম একটা ওয়্যার। সো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই ওয়্যারটার ব্রেকিং স্ট্রেস যদি এত হয় তাহলে আমরা এটা দিয়ে ম্যাক্সিমাম কত ম্যাচ ঝুলাইতে পারবো। সো দেখো ব্রেকিং স্ট্রেস মানে কি, ব্রেকিং স্ট্রেস মানে হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম একটা ওয়েট দিতে হবে, ম্যাক্সিমাম ওয়েট বা ব্রেকিং ওয়েট বলতে পারো, ডিভাইডেড বাই ব্রেকিং ওয়েটটাই হচ্ছে আমাদের কি এখানে অ্যাপ্লাইড ফোর্স, তাই না? একটা ওয়্যারের উপর ওয়্যার দিয়ে যেই অবজেক্টটা ঝুলাই দিবা সেটাই তার উপর কি অ্যাপ্লাইড ফোর্স, মানে এখানে এই যে এই নিচের সারফেসটায় তুমি যদি একটা অবজেক্টকে ঝুলাই দাও তাহলে এখানে আমার ফোর্সটা কাজ করতেছে কতটুকু, ওই অবজেক্টটার ওয়েটের সমান, ডিভাইডেড বাই হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। সিম্পলি যদি বলি যে স্ট্রেস মানে হচ্ছে কি ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তাই না? সো এখানে আমার ফোর্স কত, ফোর্সটা হচ্ছে এবার ওয়েটের সমান আর এরিয়া হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, অ্যান্ড দেন
এটা যদি নর্মাল স্ট্রেস না হয়ে ব্রেকিং স্ট্রেস হয় তাহলে এটা হচ্ছে ব্রেকিং ওয়েট ডিভাইডেড বাই ব্রেকিং এরিয়া। সো আমাদের টার্গেট হচ্ছে এই ম্যাক্সিমাম ওয়েটটা বের করা, অ্যান্ড ম্যাক্সিমাম ওয়েট মানে হচ্ছে ম্যাক্সিমাম ম্যাস টাইমস মানে যেই ম্যাস ঝুলাইলেও এটা ছিঁড়বে না আর কি। সো ম্যাক্সিমাম ম্যাস টাইমস জি ডিভাইডেড বাই ক্রস সেকশনাল এরিয়া। সো এখানে ক্রস সেকশনাল এরিয়াটা কত? ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এই যে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার সেটা। সো 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার দ্যাট ইজ 1 সেন্টিমিটার হচ্ছে আমরা মিটারে নিব, সো 10⁻⁻² মিটার, আর আরেকটা 1 সেন্টিমিটার হচ্ছে 10⁻⁻² মিটার। সো আমাদের টোটাল ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে এত মিটার স্কোয়ার। আর আমাদের ম্যাক্সিমাম ম্যাস আমরা বের করতে চাই টাইমস এটা হচ্ছে জি, দ্যাট ইজ 9.8, আর ব্রেকিং স্ট্রেস আমাদেরকে দিয়ে দেওয়াই আছে 9.8 ইন্টু 10⁻⁷। ওকে, সো এখান থেকে ম্যাক্সিমাম ম্যাসটা কত আসে? এখান থেকে ম্যাক্সিমাম ম্যাস আসবে তোমার 1000। সো আমরা এই ওয়্যারটা দিয়ে 1000 কেজির একটা ম্যাস হাইয়েস্ট সাসপেন্ড করতে পারবো বা ঝুলাইতে পারবো। ক্লিয়ার? সো এই হচ্ছে ব্রেকিং স্ট্রেসের আইডিয়া, অ্যান্ড পরবর্তীতে তুমি ব্রেকিং স্ট্রেস নিয়ে আরও ইন্টারেস্টিং ম্যাথ দেখবা আর কি। ওকে, কারো কোনো ধরনের কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব, যে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, যে আমরা দেখছি যে একটা ওয়্যারে যখন একটা ফোর্স দিয়ে টানা হয় তার একটা স্ট্রেইন হয়। ওকে, সো সে দেখা যায় যে এরকম লম্বা হয়ে যায়, বাট যখন আমি ফোর্সটাকে আবার সরাই ফেলবো, সে তার ওই যে ভিতরে যে স্ট্রেস বা তার যে রিস্টোরিং ফোর্স সেটা ইউজ করে সে আবার তার আগের পজিশনে ব্যাক করতে পারে। বাট যদি ব্রেকিং স্ট্রেসে রিচ করে তখন আর আগের পজিশনে ব্যাক করতে পারে না, তখন ও ছিঁড়েই যায়। ক্লিয়ার? বা ওর একটা পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে যায়। এখন এই এই কেসটা নিয়ে আমরা একটা জিনিস চিন্তা করতে পারি যে আচ্ছা, আমরা যখন এটাকে টেনে লম্বা করতেছি তখন ওর ভিতরে কিন্তু একটা এনার্জি স্টোর হওয়ার কথা, তাই না? কারণ ওই এনার্জিটা ইউজ করে, মানে একটা পটেনশিয়াল এনার্জির মতো স্টোরড হওয়ার কথা, যে এনার্জি ইউজ করে সে আবার আগের জায়গায় ব্যাক করছে। সো অ্যাকচুয়ালি এটা ট্রু যে যখন একটা ওয়্যারকে আমরা বা যে কোনো একটা ইলাস্টিক অবজেক্টকে আমরা যখন স্ট্রেইন করি বা কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই করে তার ডিফর্মেশন করি, তার ভিতরে একটা পটেনশিয়াল এনার্জি জমা হয়। যেমন একটা স্প্রিংয়ের ক্ষেত্রে চিন্তা করো, একটা স্প্রিংকে যদি তুমি চাপ দাও, তাকে যদি ছেড়ে দাও, তার ভিতরে একটা মানে যখন চাপ দিয়ে ধরবা তখন তার ভিতরে একটা পটেনশিয়াল এনার্জি স্টোরড হবে। ওকে, অনেক খেলনা গাড়িতে দেখবা যে পিছনে স্প্রিং মানে একটা স্প্রিং ঘোরানোর অপশন থাকে, যেটা দিয়ে তুমি ওইটা মানে ওই স্প্রিংটাকে যদি ঘোরাও বা কম্প্রেস করো তখন দেখা যায় ওর ভিতরে একটা পটেনশিয়াল এনার্জি জমা হয়, অ্যান্ড ওই অবজেক্টটা পরবর্তীতে সামনের দিকে আগায়। ওই পটেনশিয়াল এনার্জিটা আস্তে আস্তে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। আচ্ছা, সো এখানে আমরা যেটা পড়বো এখন সেটা হচ্ছে যে এনার্জি স্টোরড due to strain, due to stress and strain। একসাথে লিখি, due to stress and strain। সো একটা ওয়্যারকে এরকম টেনে লম্বা করলে এনার্জি কতটুকু স্টোর হয়। সো স্প্রিংয়েরটা যখন পড়াইছিলাম তখন যে আইডিয়াটা ছিল এইখানেও এক্স্যাক্টলি সেম আইডিয়া, যে আমরা এটাকে টেনে লম্বা করতেছি। সো এটা টেনে লম্বা করার জন্য কি আমাদের ফোর্স দেওয়া লাগতেছে ডেফিনেটলি। সো সেই ফোর্স দিয়ে আমরা যতটুকু ওয়ার্ক করি সেই ওয়ার্কটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওর ভিতরে স্টোরড এনার্জি। এখন এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা ফোর্স যে অ্যাপ্লাই করি, আমি লাস্ট দিন বলছিলাম যে ভিতরে এই স্ট্রেসটা অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়ে আমাদের অ্যাপ্লাইড ফোর্সের সমান হয়। সো এখানে কিন্তু ফোর্সটা সবসময় সেম না। তুমি 10 নিউটন ফোর্স চাইলেই দিতে পারবে না, তোমার আস্তে আস্তে 0 থেকে গ্র্যাজুয়ালি ওই ফোর্সটা দিতে থাকতে হবে।
ক্লিয়ার? সো এখানে যেহেতু ফোর্সটা চেঞ্জিং, তাহলে আমরা এখানে ওয়ার্ক ডানটা কীভাবে বের করবো? মানে আমাদের এনার্জি ততটুকুই স্টোরড হবে যতটুকু ওয়ার্ক আমরা এখানে করব। আর ওয়ার্ক বের করা মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, বাট ফোর্সটা তো চেঞ্জিং। সো তখন আমার কি গ্রাফের হেল্প নিতে হয়, আমরা এটা জানি, ওয়ার্ক এনার্জি পড়ার সময় দেখছি। সো আমরা এটার একটা গ্রাফ ড্র করব। সো আমরা এই গ্রাফটা অলরেডি জানি যে আমাদের গ্রাফটা দেখতে এই টাইপের, যে স্ট্রেস বাই স্ট্রেন আমরা দেখে আসছি। বাট এখন আমরা স্ট্রেস বাই স্ট্রেন না, আমরা অ্যাকচুয়ালি একটু গ্রাফটাকে মডিফাইড করে এভাবে আঁকবো যে ধরো এটা হচ্ছে এল, মানে অ্যামাউন্ট, মানে যে কোনো ইনস্ট্যান্সে এটার ইলংগেশনটা হচ্ছে স্মল এল, আর আমার অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এফ, বা স্ট্রেস ফোর্স হচ্ছে এফ। ওকে, সো আমরা জানি যে যখন আমি এই তারটাকে একদমই লম্বা করব না, ধরো একদম এরকম যখন ছিল, তখন যখন লম্বা করব না, মানে এল এর ভ্যালু যখন 0, তখন আমার অ্যাপ্লাইড ফোর্সের ভ্যালু 0, বা স্ট্রেস যে ফোর্সের জন্য, মানে স্ট্রেসের জন্য যে ফোর্স, সেটাও 0। যত আমি এটাকে টেনে আস্তে আস্তে লম্বা করতেছি, মানে এখানে যদি এটা দেখাই যে এটাকে আমি যত টেনে এরকম লম্বা করতেছি, যত লম্বা করব তত এটা ফোর্সটা ইনক্রিজ হতে থাকবে, অ্যান্ড সেটা প্রপোর্শনাল, মানে সেটার গ্রাফটা দেখতে এই টাইপের। কেন এই টাইপেরই আমি যদি একটু এক্সপ্লেন করি, যে আমরা একটু আগে দেখে আসি y ইজ ইকুয়াল টু এফ এল বাই এ স্মল এল, অ্যান্ড এখান থেকে লেখা যায় এফ ইজ ইকুয়াল টু এ ওয়াই স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, অ্যান্ড একটা ওয়্যারের ক্যাপিটাল এ কনস্ট্যান্ট, মানে তার ক্রস সেকশন চেঞ্জ হয় না, তার ইয়াংস মডুলাস কনস্ট্যান্ট। এই ইয়াংস মডুলাস হচ্ছে সব, মানে এটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট, মানে সব স্টিলের ওয়্যারের ইয়াংস মডুলাস একই, সব কপার ওয়্যারের ইয়াংস মডুলাস একই। এটা অ্যাকচুয়ালি ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট, এটা ওয়্যার টু ওয়্যার ডিপেন্ডেন্ট না। আর ক্যাপিটাল এল, তার ইনিশিয়াল লেন্থ তো কেউ চেঞ্জ করতেছে না, রাইট? ওইটা তো এল থাকতেছেই। সো আমরা এখান থেকে বলতে পারি দ্য ফোর্স ইজ প্রপোর্শনাল টু এল। সো এই গ্রাফটা দেখতে এরকম হবে। অ্যান্ড কেউ কি বলতে পারবা এই গ্রাফের স্লোপ কি? এনিওয়ান? একটু চিন্তা করে দেখো তো, এই গ্রাফের স্লোপ কি হইতে পারে? দেখো, এটা হচ্ছে একটা এফ ভার্সেস এল গ্রাফ, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে এক্স। সো স্লোপ কে এখানে? এখানে স্লোপ হচ্ছে, দেখো তুমি যদি প্যাটার্নটা খেয়াল করো, এই টার্মটা হচ্ছে সেই স্লোপ। ওকে, সো তুমি যখন কলেজে উঠবা তখন এরকম এক্সপেরিমেন্ট আছে যে একটা ওয়্যারের ইয়াংস মডুলাস বের করতে হয়। সো সেটা কীভাবে বের করতে হয়, আমরা ওইখানে একটা এক্সপেরিমেন্ট করি যে আমরা এখানে এক এক সময় বিভিন্ন ম্যাসকে ঝুলাইতে থাকি, আর সেখানে যে এটা একটু আস্তে আস্তে লম্বা হইতে থাকে, আমরা সেই মেজারমেন্টটা করতে থাকি, অ্যান্ড এরকম একটা গ্রাফ ড্র করি এল ভার্সেস এফ, যে আমার কখন ইলংগেশন কতটুকু ছিল আর তখন আমার করেসপন্ডিং ম্যাসের ওয়েট কত ছিল। সো এখানে এই গ্রাফটা ড্র করলে এরকম একটা স্ট্রেট লাইন হয়, দেন ওইটার স্লোপ নেই আমরা, ওইটা গ্রাফ পেপার থেকে নেওয়া হয়, অ্যান্ড সেই স্লোপটা থেকে আমরা ওই ওয়্যারের এল আগে থেকেই জানি, আমরা ওয়াই বের করে ফেলতে পারি। ঠিক আছে, এরকম একটা আইডিয়া আছে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এখানে আমাদের এফ ভার্সেস এল গ্রাফটা দেখতে এই টাইপের। এখন এখানে ওয়ার্ক বের করতে হবে আমাদের, এখানে ডিসপ্লেসমেন্টটাই কিন্তু এল, তাই না? ও আগে এখানে ছিল, এখান থেকে ডিসপ্লেস করতেছে এল অ্যামাউন্ট, বাট এখানে ফোর্সটা ভ্যারিয়েবল। আমরা নর্মালি যেই ওয়ার্ক বের করি সেখানে এরকম থাকে যে এস ভার্সেস এফ গ্রাফ, এফ হচ্ছে কনস্ট্যান্ট, এই টাইপের। সো তখন আমরা বলি ডাব্লিউ সমান এফ এস। বা সেখানেও কিন্তু একটা এরিয়ার কনসেপ্ট আছে, যে আসলে এটা একটা এরিয়া, এফ ভার্সেস এস গ্রাফের এরিয়া। সো সিমিলারলি এই জায়গাতেও, যে আমরা যদি একটা সার্টেন একটা ফিক্সড অ্যামাউন্ট এল এর জন্য ওয়ার্কের অ্যামাউন্টটা বের করতে চাই, ওয়ার্ক মানে হচ্ছে স্টোরড এনার্জি এখানে। সো সেই ওয়ার্কটা হচ্ছে এই এরিয়াটা, আর এই এরিয়াটাকে একটা ট্রায়াঙ্গেল, এখানে বেস হচ্ছে এল আর ফোর্স হচ্ছে হাইট হচ্ছে এফ, সো এরিয়া হচ্ছে হাফ ইন্টু এফ এল। সো এটাই আমাদের ওয়ার্ক ডান। এই একটা ওয়্যারকে টেনে লম্বা করার জন্য এইটুক কাজ আমাদের করতে হয়, অ্যান্ড এই ওয়ার্ক ডানটাই কি আমাদের স্টোরড এনার্জি, মানে যতটুকু এনার্জি আমরা
ওই ওয়্যারটার মধ্যে স্টোর করতেছি। অ্যান্ড খুব ইন্টারেস্টিংলি এখানে যে আমি এটাকে টেনে লম্বা করতেছি, এই স্টোরড এনার্জিটার একটা পোর্শন এখানে হিট হিসেবেও লস হয়। তো তুমি যখন একটা ওয়্যারকে টেনে লম্বা করবে দেখবে ওইটা একটু গরম হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, সো এখান থেকে আমরা পেলাম যে ওয়ার্ক ডান, একটা ওয়্যারকে টেনে লম্বা করার জন্য ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, বা স্টোরড এনার্জি মানে তার ভিতরে যে এনার্জিটা স্টোর থাকবে যেটা ইউজ করে সে আবার পরবর্তীতে ইকুইলিব্রিয়ামে ব্যাক করবে বা অরিজিনাল কন্ডিশনে ব্যাক করবে, সেটা হচ্ছে হাফ এফএন। মানে ইউজুয়ালি আমরা যেরকম ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট করি এটা কিন্তু তা না, এখানে আবার একটা হাফ আছে, কারণ এখানে ফোর্সটা চেঞ্জিং ছিল। এই ফোর্সটা কিন্তু অ্যাট ওয়ান্স আসে নাই, মানে সাথে সাথেই তুমি এফ ফোর্স পেয়ে গেছো, ব্যাপারটা কিন্তু তা না, এটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে। সো হাফ এফ এল। অ্যান্ড আমরা এই ফর্মুলাটাকে আরও ফার্দার চেঞ্জ করতে পারি। আমরা এফ সমান জানি এ ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, সো ওইটাও অ্যাপ্লাই করা যায় এখানে, যে হাফ এ ওয়াই এল স্কোয়ার বাই এল। বুঝতে পারছো? সো ফর্মুলা মুখস্থ করার কিছু নাই, জাস্ট এইটা মনে রাখলেই হবে, হাফ এফ এল হয়। একটা ওয়্যারকে টেনে লম্বা করলে তার ভিতরে স্টোরড এনার্জিটা হয় হাফ এফ এল। সো একটা ম্যাথ দেখা যাক। If an elastic wire is stretched using 10 Newton force and it elongates, একটা তারকে যদি আমরা 10 নিউটন ফোর্স দিয়ে টানি বা ওটাকে যদি ফোর্স অ্যাপ্লাই করি, আর তখন যদি এটা 1 সেন্টিমিটার ইনক্রিজ হয় অ্যান্ড ইট ইলংগেটস 1 সেন্টিমিটার, দেন ফাইন্ড দি স্টোরড এনার্জি। ফাইন্ড দি স্টোরড এনার্জি। ক্লিয়ার? সো এখানে স্টোরড এনার্জিটা কত হবে? সিম্পলি হাফ এফ এল, দ্যাট ইজ হাফ, এফ হচ্ছে 10, এল হচ্ছে 1 সেন্টিমিটার, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার -2। সো অ্যান্সার হচ্ছে 0.05 জুল। ক্লিয়ার? আর এরপর এই টাইপের ডেটা দিয়েও বলতে পারি যে ইফ দ্য ক্রস সেকশনাল এরিয়া of steel wire is 1 millimeter square and if the cross sectional area of a steel wire is 1 millimeter square and it elongates due to strain by 1 centimeter, find the stored energy. Find the stored energy, যেখানে বলে দেওয়া আছে যে স্টিলের ওয়াই হচ্ছে স্টিলস ওয়াই হচ্ছে 9 × 10 টু দি পাওয়ার 8 নিউটন পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে স্টিলের ইয়াংস মডুলাস। আর এই ওয়্যারটার ইনিশিয়াল লেংথ এল ইজ ইকুয়াল টু হচ্ছে 60 সেন্টিমিটার। সো এই ডেটাগুলো আমাদেরকে দেওয়া আছে। আমাদেরকে বলছে যে এরকম 60 সেন্টিমিটারের একটা ওয়্যারকে যদি আমি টেনে 1 সেন্টিমিটার লম্বা করে ফেলি, আর তার ক্রস সেকশনাল এরিয়া যদি এত হয় আর ইয়াংস মডুলাস যদি এত হয়, তাহলে তার ভিতরে কতটুকু এনার্জি স্টোরড হবে, সো বা আমার কতটুকু ওয়ার্ক করতে হবে। কোশ্চেনটা কিন্তু এইভাবে বলতে পারে যে ফাইন্ড দি ওয়ার্ক ডান। সো আমাদের ওয়ার্ক ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ টাইমস এফ এল, অ্যান্ড এখানে এফটা ডিরেক্টলি দেয় নাই, সো আমরা হাফ এফকে বের করে নিব। এফ বের করার জন্য ওয়াই এর ফর্মুলাটা চিন্তা করো, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল বাই এ এল। সো এখান থেকে এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এ ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল, সো এ ওয়াই স্মল এল বাই ক্যাপিটাল এল টাইমস স্মল এল, অ্যান্ড এখান থেকে আসে হাফ
ay small l square divided by capital L, অ্যান্ড দেন এখানে জাস্ট আমরা ভ্যালু প্লাগ ইন করবো। হাফ এ হচ্ছে, দেখো ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। 1 মিলিমিটার স্কোয়ারকে আমরা মিটারে কীভাবে নেই, 10⁻⁻6। ওকে, সো এখানে আসবে 10⁻⁻6। ওয়াই হচ্ছে এটা 9 × 10⁸। স্মল এল হচ্ছে 1 সেন্টিমিটার, দ্যাট ইজ 10⁻⁻2 স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল হচ্ছে 60 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.6 মিটার। সো এত জুল। বুঝতে পারছো? সো আমাদের স্টোরড এনার্জি হচ্ছে এইটা। ক্লিয়ার? এখন একটা কনসেপচুয়াল কোশ্চেন হচ্ছে যে যদি আমি টানতে টানতে লম্বা করতে করতে একদম ছিঁড়েই ফেলি, তখন এই স্টোরড এনার্জিটা কই যাবে? ওকে, আমি বুঝতে পারলাম যে ওকে টেনে লম্বা করলাম, তাতে ওর ভিতরে একটা এনার্জি স্টোর হইলো, দেখা গেল ও এখন এরকম হয়ে গেছে, লম্বা হয়েছে, অ্যান্ড দেন আমি যখন ফোর্সটা আবার রিলিজ করে দিচ্ছি তখন এটা আবার আগের জায়গাতে ব্যাক করছে। এখন যদি আমি এটাকে টেনে এক্সেসিভ টেনে লম্বা করে ছিঁড়ে ফেলি, তখন ওই এনার্জিটা কই যাবে? ধরো এটাকে টেনে লম্বা করতে করতে ছিঁড়ে ফেলছি, অ্যান্ড দেন এটা এখান থেকে ছিঁড়ে গেছে, তখন তো একটা পার্মানেন্ট ডিফর্মেশন হয়ে গেল। তখন এই যে স্টোরড এনার্জিটা সেটা কই যাবে? তখন ওই পুরো স্টোরড এনার্জিটাই হিট হিসেবে ওয়েস্ট হয়ে যাবে। অ্যান্ড একটা তারকে টেনে একদম ছিঁড়ে ফেলার পর তুমি যদি ওইটাতে আঙ্গুল দাও বা এটা টাচ করো, দেখবা যে ওইটা বেশ গরম, কারণ তখন ওই পুরা ওই যে ইলংগেশনের সময় যত এনার্জি স্টোর হয়েছিল ওই পুরাটাই হিট হিসেবে নষ্ট হয়ে গেছে। ক্লিয়ার? সো এখানে এই স্টোরড এনার্জির আইডিয়াটা কিন্তু মানে বেশ ইন্টারেস্টিং, যে ওইটা অ্যাট দ্য সেম টাইম যেমন ওকে আগের পজিশনে নিয়ে আসতে পারে, বাট যদি না পারে তখন সেটা আবার হিট হিসেবে ডিস্ট্রয়েড মানে ওয়েস্ট হয়ে যায়, যেটা হচ্ছে এনার্জি কনজারভেশনকে ফলো করে। ওকে, সব জায়গাতেই এনার্জি কনজারভেশনটা ফলোড হয়। এবার আমরা পরের টপিকে যাই, সেটা হচ্ছে ভলিউম ইলাস্টিসিটি বা বাল্ক ইলাস্টিসিটি। ভলিউম বা আয়তন আর কি, অথবা বাল্ক ইলাস্টিসিটি। একটা অবজেক্টের যদি আমরা স্ট্রেস অ্যাপ্লাই করে তার ভলিউম স্ট্রেন ঘটাই, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বাল্ক ইলাস্টিসিটি বা ভলিউম ইলাস্টিসিটি। মানে একটা স্পঞ্জের বল, সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে এখানে একটা স্পঞ্জের বল। সো একটা স্পঞ্জের বলকে যদি আমরা চারদিক থেকে চাপ দিই বা ফোর্স অ্যাপ্লাই করি, তখন দেখা যায় সেটা কিন্তু কম্প্রেসড হয়। অ্যান্ড আমি যদি ওই ফোর্সটাকে আবার সরাই ফেলি, তখন দেখা যায় এটা আবার আগের পজিশনে আসে। সো দেখা যায় এরকম একটা স্পঞ্জের বলকে তোমার চারদিক থেকে স্ট্রেস অ্যাপ্লাই করার পর এই স্পঞ্জের বলটা দেখতে এরকম হয়ে যায়। ক্লিয়ার? অ্যান্ড এই আগেরটা হচ্ছে তার ইনিশিয়াল অবস্থা। সো এইখানে ইলাস্টিসিটি হচ্ছে যে যখন এই ফোর্সটাকে আমি আবার সরাই ফেলবো, এটা আবার তার আগের ইনিশিয়াল পজিশনে ব্যাক করবে, তার ভিতরে একটা স্ট্রেস ক্রিয়েট হয়, অ্যান্ড এই স্ট্রেসটার জন্যই সে আবার আগের পজিশনে ব্যাক করে। বা একটা বেলুন কেন ফোলানো টাফ, সেটাও অ্যাকচুয়ালি কিন্তু ইলাস্টিসিটি দিয়েই বোঝা যায়। ঠিক আছে, একটা বেলুন দিয়েও চিন্তা করতে পারো। এখন এইখানে ইলাস্টিসিটি বুঝতে পারলাম, বাট এইখানে ইলাস্টিসিটি মডুলাসটাকে কী বলবো, সেটাকে আমরা বাল্ক মডুলাস বলি। ঠিক আছে, বা ভলিউম ইলাস্টিসিটি মডুলাস, বা শর্টে হচ্ছে বাল্ক মডুলাস। বাল্ক মডুলাসকে আমরা বি দিয়ে এক্সপ্রেস করি। অ্যান্ড এই বি কীভাবে বের করা যায়, দেখো হুকস ল বলে যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, আর আমরা সেখান থেকে দেখছিলাম যে কোনো ইলাস্টিসিটি মডুলাস সেটা হচ্ছে স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন। সো বাল্ক মডুলাস কীভাবে বের করবা, মানে বি ইজ ইকুয়াল টু কত হবে, বি ইজ ইকুয়াল টু হবে ভলিউম স্ট্রেস ডিভাইডেড বাই ভলিউম স্ট্রেন, বা বাল্ক স্ট্রেস বাই
বাল্ক স্ট্রেন। আমরা ওই কেসটাকে এখানে একটু দেখি এটার জন্য। ধরো আমাদের একদম ইনিশিয়ালি এই বলটার ভলিউম ছিল ভি, ক্যাপিটাল ভি, আর ফাইনালি এটার ভলিউম হয়ে গেছে ভি প্রাইম, মানে একটু কমে গেছে, ভি প্রাইম ইজ লেস দ্যান ভি। সো এখানে বাল্ক আর এই যে আমরা পুরো অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করছি চারদিক থেকে, আর এই যে অবজেক্টটা তার যে সারফেস এরিয়া, একটা স্ফিয়ারের, এটা যদি একটা বল হয়, একটা স্ফিয়ারের সারফেস এরিয়া 4πr²। সো ওই সারফেস এরিয়াটাই, মানে আমরা এই যে চারপাশ থেকে ফোর্স দিচ্ছি সেই এরিয়াটা হচ্ছে সাপোজ এ। সো এখানে আমার সারফেস এরিয়া হচ্ছে এ, আর অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে এফ। সো এখানে স্ট্রেস কত? এফ ডিভাইডেড বাই এ, মানে ফোর্সকে আমরা ওই এরিয়াটা দিয়ে, মানে যেই টুকের উপর এই ফোর্সটা অ্যাপ্লাইড হয়েছে সেটা দিয়ে ডিভাইড করলে অ্যাকচুয়ালি কী পাই? স্ট্রেস পাই। অ্যান্ড দেন এখানে স্ট্রেইন কত? এখানে স্ট্রেইন হচ্ছে যে আমাদের এই যে ইনিশিয়ালি ভলিউম ছিল ভি, আর এখানে ভলিউমের চেঞ্জটা কতটুকু হয়েছে একটু চিন্তা করে দেখো। তারের ক্ষেত্রে ছিল যে ওর ইনিশিয়াল লেংথ আর ও কতটুক লম্বা হয়েছে সেটা। সো এখানে হচ্ছে ভলিউমটা কতটুক চেঞ্জ হয়েছে। সো এখানে ভলিউমটা কমে গেছে কতটুক, সেটাকে যদি আমরা স্মল ভি বলি, স্মল ভি হচ্ছে ক্যাপিটাল ভি মাইনাস ভি প্রাইম, আর এই স্মল ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি কিন্তু আমাদের স্ট্রেন, তাই না? সো এখানে ফর্মুলাটা দেখো এরকম আসে। অ্যান্ড এফ বাই এ, এই কেসে অ্যাকচুয়ালি একটা অবজেক্টের উপর আমরা যে ফোর্স অ্যাপ্লাই করি সেই ফোর্সটা মেজার করার চেয়ে প্রেশার বলাটা এখানে বেশি কনভিনিয়েন্ট। মানে একটা স্ফিয়ারের উপর কত প্রেশার অ্যাপ্লাই করতেছে, যেহেতু এটা চারদিক থেকে কাজ করতেছে, অ্যান্ড প্রেশারও কিন্তু চারদিক থেকে কাজ করে। সো আমরা এখানে বলতে পারি যে একটা স্ফিয়ারের উপর টোটাল কতটুকু প্রেশার কাজ করতেছে। সো এফ বাই এ হচ্ছে পি, এই ক্যাপিটাল ভিটা উপরে গেল অ্যান্ড স্মল ভিটা নিচে থাকলো। সো এই হচ্ছে আমাদের বি এর ফর্মুলা, মুখস্থ করা লাগবে না, জাস্ট আইডিয়াটা বুঝলেই হবে। সো বি ইজ ইকুয়াল টু হচ্ছে পি ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই স্মল ভি। ক্লিয়ার? সো আমরা এইভাবে তোমার প্রেশার, ইনিশিয়াল ভলিউম আর ভলিউমের চেঞ্জ, এই রেশিওটা নিলেই আমরা ক্যাপিটাল বি পেয়ে যাব। অ্যান্ড ইন্টারেস্টিংলি এই জায়গাতেও অ্যাকচুয়ালি সেম টাইপের একটা ফর্মুলা আছে, যে আমি যদি এটাকে এরকম কম্প্রেস করি তখন ওর ভিতরে স্টোরড এনার্জিটা কত। সো আমাদের আগের ফর্মুলাটা দেখতে কেমন ছিল যখন টেনসাইলের জন্য করছিলাম? এটা ছিল হাফ এ ওয়াই এল স্কোয়ার বাই এল। সো এখানে আইডিয়াটা এরকম যে এখানে এই যে এ, ক্লিয়ার, এ হচ্ছে অ্যাকচুয়ালি এরিয়া, ওয়াই হচ্ছে ইয়াংস মডুলাস। এইখানে এই ফর্মুলাটা কীভাবে লেখা যায়? সো আমরা যদি ওয়াইকে বি হিসেবে চিন্তা করি এখন, আর এলকে আমরা স্মল ভি দিয়ে চিন্তা করি, আর ক্যাপিটাল এলকে ক্যাপিটাল ভি দিয়ে চিন্তা করি, তখন এটা কি দাঁড়ায়? হাফ এ বি ভি স্কোয়ার বাই ক্যাপিটাল ভি। আর আমরা যদি বি এর ফর্মুলাটাও এখানে বসাই, বি হচ্ছে পি ভি বাই পি ক্যাপিটাল ভি বাই স্মল ভি। সো এই টাইপের একটা সিচুয়েশন অ্যারাইজ করে। সো এটা আসে হাফ এপি ইন্টু ভি। ওকে, আচ্ছা, এটা আমাদের দরকার নেই, আমি জাস্ট আইডিয়াটা বোঝানোর জন্য এটা বাদ দাও, এটা দরকার নেই, ঠিক আছে? এটা বেশি হয়ে যাবে, স্ট্রেস হয়ে যাবে। সো এখানে জাস্ট ওই লেংথের স্টোরড এনার্জিটা জানলেই হয়েছে। আর এখানে এই বাল্ক স্ট্রেস হচ্ছে সিম্পলি প্রেশার টাইমস ভলিউম ডিভাইডেড বাই স্মল ভি। অ্যান্ড আমরা কখনোই এগুলো মুখস্থ করবো না, জাস্ট আমাদের মেইন আইডিয়াটা মাথায় রাখতে হবে যে একটা ইলাস্টিসিটি মডুলাস হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন। আমরা স্ট্রেস বের করবো, স্ট্রেন বের করবো, দুইটা রেশিও নেব, ডান। ওকে, আচ্ছা, সো এই গেল ভলিউম ইলাস্টিসিটির ব্যাপারটা। আর এটা রিলেটেড ম্যাথ খুবই ইজি আসে, যে ধরো একটা অবজেক্টের ইনিশিয়াল ভলিউম হচ্ছে 10 মিটার কিউব, আর এটা যে স্ফেরিক্যালি হইতে হবে তা না, তো যে কোনো শেপের অবজেক্ট হতে পারে। ধরো এখানে এরকম একটা বক্স আছে,
অ্যান্ড ওই বক্সটার উপর আমরা চারদিক থেকে এরকম প্রেশার অ্যাপ্লাই করতেছি। ওকে, সো ওর ইনিশিয়াল ভলিউম যদি ভি ইজ ইকুয়াল টু, ওর ইনিশিয়াল ভলিউম হচ্ছে সাপোজ 10 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে ওর ইনিশিয়াল ভলিউম। এখন ওর উপর আমি যদি চারদিক থেকে তোমার প্রায় 100 প্যাসকেল প্রেশার অ্যাপ্লাই করি, তখন ওর ফাইনাল ভলিউম কত? ফাইনাল ভলিউম কত দেওয়া আছে যে এই বক্সটা যে ম্যাটেরিয়াল দিয়ে বানানো সেটার বাল্ক মডুলাস হচ্ছে 2 × 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। এটারও ইউনিট কিন্তু নিউটন পার মিটার স্কোয়ার। যে কোনো ইলাস্টিসিটির ইউনিটই হচ্ছে স্ট্রেসের ইউনিটের সমান, কারণ স্ট্রেনের কোনো ইউনিট নেই। সো স্ট্রেসের ইউনিট যেটা নিউটন পার মিটার স্কোয়ার, সেটাই হচ্ছে ইলাস্টিসিটি মডুলাসেরও ইউনিট। আচ্ছা, সো এখানে ফাইনাল ভলিউমটা কত? সো আমরা ফাইনাল ভলিউম বের করব, সেটার আগে আমরা এই লাইনটা লিখি যে বি ইজ ইকুয়াল টু হচ্ছে সিম্পলি আমাদের প্রেশার ডিভাইডেড বাই স্ট্রেন, মানে প্রেশারটাই হচ্ছে স্ট্রেস আর স্মল ভি বাই ক্যাপিটাল ভি হচ্ছে স্ট্রেন, অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় পিভি বাই স্মল ভি। আমরা এখান থেকে স্মল ভিটা বের করতে পারি। সো আমাদের অ্যাপ্লাইড প্রেশার হচ্ছে 100 প্যাসকেল, ভলিউম হচ্ছে ইনিশিয়াল ভলিউম হচ্ছে 10 সেন্টিমিটার কিউব, দ্যাট ইজ 10 × 10⁻, এখানে ভলিউম হচ্ছে -6 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এটা সমান 10⁻⁻, 10 × 10⁻⁻6 মিটার কিউব। সো এত ডিভাইডেড বাই ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি হচ্ছে এটা। সো দেখি এটা কত আসে, মানে আমাদের ভলিউমের চেঞ্জটা কতটুকু আসবে। এটা কিন্তু ফাইনাল ভলিউম না, এটা হচ্ছে ভলিউমের চেঞ্জ, মানে ওকে চারদিক থেকে এরকম প্রেশার অ্যাপ্লাই করলে কতটুকু ছোট হয়ে যাবে সেইটা। সো এটা আসে 100 × 10 × 10⁻⁻6 ডিভাইডেড বাই 2 × 10⁸, which is খুবই টাইনি একটা চেঞ্জ, মানে অলমোস্ট নেগলিজিবল, 5 × 10⁻⁻12 এত মিটার কিউব। সো আমাদের ফাইনাল ভলিউম হবে, যেহেতু আমি চারদিক থেকে এভাবে প্রেশার অ্যাপ্লাই করতেছি, সো ভলিউমটা কমে যাবে। সো আমাদের ফাইনাল ভলিউম ভি প্রাইম হবে ইনিশিয়াল ভলিউম থেকে এইটুক কমে যাবে আর কি, ঠিক আছে। সো আমাদের ফাইনাল ভলিউম হবে 10 × 10⁻⁻6 মাইনাস 5 × 10⁻⁻12। ওকে, সো এটা রিলেটেড আই হোপ কারো কোনো কনফিউশন নেই। আর ভলিউম ইলাস্টিসিটি সিম্পলি হচ্ছে আমার প্রেশার আর ডিভাইডেড বাই ভলিউম চেঞ্জ ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম, এটাই। আচ্ছা, ভলিউম ইলাস্টিসিটির পর আমরা দেখব শিয়ারিং ইলাস্টিসিটি বা রিজিডিটি ইলাস্টিসিটি আর কি, বা এটাকে সিম্পলি রিজিডিটিই বলে, এটাকে আর ইলাস্টিসিটি বলে না, রিজিডিটি অথবা শিয়ারিং ইলাস্টিসিটি। সো এটার বাংলা টার্মটা হচ্ছে এরকম, ইলাস্টিসিটি, এটার বাংলা টার্ম হচ্ছে তোমার ক্রিন্তন স্থিতিস্থাপকতা। ক্রিন্তন স্থিতিস্থাপকতা নাম মনে রাখতে পারলেও সমস্যা নেই, এগুলো একদমই অপশনাল টপিক, জাস্ট ইন্ট্রোডিউস করার জন্য দেখাচ্ছি। সো এই শিয়ারিং ইলাস্টিসিটির আইডিয়াটা হচ্ছে যে আমরা একটা অবজেক্টের লেংথ চেঞ্জ করলাম, ফাইন, ভলিউম চেঞ্জ করলাম, ওকে ফাইন। এবার হচ্ছে আমরা একটা অবজেক্টের মানে আমরা শেপ চেঞ্জ করবো আর কি, ভলিউম চেঞ্জ করবো না, বাট শেপ চেঞ্জ করবো। তো সাপোজ এখানে একটা টেবিল আছে, একটা সারফেস আছে, সেই সারফেসে একটা মোটা বই রাখা আছে এরকম, বা যে কোনো একটা অবজেক্ট রাখা আছে, আর ওর নিচের এই এন্ডটা হচ্ছে ফিক্সড, মানে এটা এখানে লাগানো, এটা এখান থেকে সরবে না। ধরো তুমি একটা বইকে টেবিলের সাথে সুপার গ্লু দিয়ে লাগাইছো এখানে, এখন তুমি যদি ওর এই জায়গাতে ফোর্স অ্যাপ্লাই করো, উপরে যদি ওকে ফোর্স অ্যাপ্লাই করো উপরের সারফেসে, তখন তুমি এটাকে কি হইতে দেখবা, একটা সাইডে বেঁকে যেতে দেখবে, তাই না, এরকম হয়ে যেতে দেখবে।
এটাকে তুমি একটু এরকম হেলানো অবস্থায় দেখবে, একটু লিন হয়ে যাবে। ক্লিয়ার? সো এই টাইপের ইলাস্টিসিটিটাকেই আমরা বলি শিয়ারিং ইলাস্টিসিটি। মানে এইভাবে করে দিলে তুমি যদি আবার ফোর্সটা সরাই ফেলো, এই অবজেক্টটা আবার আগের জায়গায় ব্যাক করবে। বাট খুবই কম হয় এটা। আমি এখানে অনেক বেশি আঁকছি, বাট একটা অবজেক্ট কখনোই এত বেশি হেলে পড়ে না, এটা খুবই হালকা অ্যামাউন্ট হয় আর কি। ঠিক আছে? সো এই টাইপের ইলাস্টিসিটিকেই বলা হয় শিয়ারিং ইলাস্টিসিটি। এখন এখানে আইডিয়াটা কীরকম, যে আমাদের ওই এই যে উপরের সারফেস, আমরা যদি এটাকে একটু সাইড থেকে দেখি, যে এরকম একটা অবজেক্ট ছিল আগে থেকে একটা সারফেসের উপর, আমরা তার উপর এরকম একটা ফোর্স অ্যাপ্লাই করছি, আর উপরের সারফেসটার এরিয়া হচ্ছে ক্যাপিটাল এ, আর আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করছি ক্যাপিটাল এফ। দেখা গেছে যে এইটা তখন তারপর একটু হেলে পড়ছে, এরকম হয়ে গেছে এখন। ক্লিয়ার? সেটাকে যখন আমি ফোর্স দিছি, এটা দেখতে এরকম হয়ে গেছে। তো এইটার জন্য আমরা এই ইলাস্টিসিটি যে মেজারমেন্টটা, সেটা হচ্ছে কি ইলাস্টিসিটি মডুলাস, সেটা কিভাবে ক্যালকুলেট করব। সো আমরা এখানে বুঝতেছি যে স্ট্রেসটা হচ্ছে F/A, আর এখানে আমরা এটাকে রিজিডিটি মডুলাস বা শিয়ারিং মডুলাস বলি। রিজিডিটি মডুলাস অর শিয়ারিং মডুলাস, বা বাংলায় হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক, শিয়ারিং মডুলাস, বা হচ্ছে এন, এটাকে এন দিয়ে এক্সপ্রেস করে। আর এটা হচ্ছে সিম্পলি কি স্ট্রেস বাই স্ট্রেন, বাট ইন দিস কেস এটা হচ্ছে শিয়ারিং স্ট্রেস ডিভাইডেড বাই শিয়ারিং স্ট্রেন। এখন এখানে স্ট্রেসটা আমরা বের করলাম F/A, বাট স্ট্রেনটা আমরা কিসের বেসিসে বলবো? সো এখানে স্ট্রেনটা বলার ওয়ে হচ্ছে যে আমাদের এই অবজেক্টটা আগে ধরো এই টাইপের ছিল, আর একটু পর তার উপর এই স্ট্রেস অ্যাপ্লাই করার জন্য সে একটু বেঁকে গেছে। সো এখানে স্ট্রেনের আইডিয়াটা হচ্ছে যে সে তার ইনিশিয়াল লাইন থেকে, ইনিশিয়ালি যেখানে ছিল সেখান থেকে তার এই আপার সারফেসটা যতটুকু সরে গেছে, সেটা হচ্ছে আমাদের মানে ডিসপ্লেসমেন্ট বা ডিফরমেশন, আর ইনিশিয়াল অ্যামাউন্টটা হচ্ছে এই যে হাইটটা, সেটা মানে এই লেন্থটা যদি এক্স হয়, মানে ও এই যে সাইডে সরে গেছে সেটা যদি এক্স হয়, আর এই যে হাইটটা এটা যদি এইচ হয়, তখন আমার স্ট্রেন, এইখানে স্ট্রেন হচ্ছে, স্ট্রেনের ডেফিনেশন হচ্ছে x/h। ওকে, সো এখানে x/h। সো এই হচ্ছে শিয়ারিং মডুলাসের আইডিয়া, যে আমাদের একটা অবজেক্টের এরকম একটা সারফেসে যদি একটা ফোর্স অ্যাপ্লাই করে তার শেপটা আমরা চেঞ্জ করে ফেলি, যেমন আগে এটা দেখতে একটা রেক্ট্যাঙ্গেলের মতো ছিল, এখন এটা দেখতে একটা প্যারালেলোগ্রামের মতো হয়েছে। সো তখন তার এই নিচের ফিক্সড এন্ড থেকে উপরের ফিক্সড এন্ডটা যতটুকু সরে গেছে, এই যে এদিকে এটা যতটুকু সরে গেছে, সেইটা ডিভাইডেড বাই এই হাইটটা, এটাই হচ্ছে আমাদের শিয়ারিং স্ট্রেনের আইডিয়া। ক্লিয়ার? আর শিয়ারিং স্ট্রেস হচ্ছে সিম্পলি ফোর্স বাই এরিয়া। এইটারও ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার, স্বাভাবিক এটাও নিউটন পার মিটার স্কোয়ারই হবে। সো আমরা 3 টাইপের ইলাস্টিসিটি বুঝলাম, অ্যান্ড আমাদের জাস্ট একটা জিনিসই বাকি আছে, যে তোমার দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে কার ইলাস্টিসিটি বেশি, সেটা দেখেই আজকে শেষ করব। ঠিক আছে? যে একটা খুব পপুলার কোশ্চেন এমসিকিউতেও আসে বা অনেক সময় ক্রিয়েটিভের বিতে আসে, সেটা হচ্ছে যে একটা স্টিলের স্কেলের ইলাস্টিসিটি বেশি, নাকি একটা স্টিল স্কেল, নাকি একটা রাবার ব্যান্ডের ইলাস্টিসিটি বেশি। সো আমাদের কমন সেন্স বলে যে রাবার ব্যান্ডের ইলাস্টিসিটি তো বেশি, ওকে টানলে তো ইজিলি চলে আসে আগের জায়গায়। বাট আসলে ইলাস্টিসিটি কার বেশি, এটা মেজার করার ওয়ে হচ্ছে তার ইলাস্টিসিটি মডুলাস। মানে যার ইলাস্টিসিটি মডুলাস যত বেশি, তার ইলাস্টিসিটি তত বেশি। আসলে ইলাস্টিসিটি কার বেশি এটা বলতে বোঝায় যে কাকে তুমি ডিফর্ম করতে গেলে সে হিউজ
ফোর্স দিয়ে ওইটাকে রেজিস্ট করবে। যেমন একটা স্টিলের স্কেলকে টেনে লম্বা করা অনেক টাফ, তুমি লম্বা করতেই পারবে না, রাইট? সো ওর ইলাস্টিসিটিটা অনেক বেশি। আর একটা রাবার ব্যান্ডকে টানলে ইজিলি লম্বা হয়, সো ওর ইলাস্টিসিটিটা কম। সো স্টিলের স্কেল আর রাবার ব্যান্ডের মধ্যে কার ইলাস্টিসিটি বেশি সেটা বের করার জন্য আমাদের একটা নিউট্রাল এক্সপেরিমেন্ট করতে হবে। সেটা হচ্ছে যে আমরা দুইটা সেম লেংথের ম্যাটেরিয়ালের ওয়্যার নিব, একটা হচ্ছে স্টিল আর একটা হচ্ছে রাবার। দুইটারই ক্রস সেকশন এরিয়া সেম হবে, এটাও আমরা নিউট্রাল রাখার জন্য আমরা সব কিছু সেম সেম নিচ্ছি। দুইটারই এরিয়া এ করে, দুইটারই ইনিশিয়াল লেংথটাও সেম। আর স্টিলের ইয়াংস মডুলাস হচ্ছে ওয়াইএস, রাবারের ইয়াংস মডুলাস হচ্ছে ওয়াই আর। সো এখন আমরা দুইটাতেই সেম অ্যামাউন্ট ফোর্স অ্যাপ্লাই করব, এফ। সো তোমার কমন সেন্স কী বলে কে বেশি লম্বা হবে? ডেফিনেটলি রাবার। সো এই রাবারের ওয়্যারটা এখান থেকে লম্বা হয়ে, এখান থেকে এরকম লম্বা হয়ে অনেকখানি লম্বা হয়ে যাবে। সো আমরা ওর এই ইলংগেশনটাকে বললাম এল আর। আর স্টিলেরটা অত বেশি লম্বা হয়নি, হালকা একটু লম্বা হয়েছে, যেটাকে আমরা বললাম এল এস। অ্যান্ড আমরা এখান থেকে শিওর যে এল আর ইজ গ্রেটার দ্যান এল এস, রাইট? এইটুকু আমরা শিওর। আচ্ছা, তাহলে ওয়াইএস বড় নাকি ওয়াই আর বড় সেটা বের করব কিভাবে? দেখো, আমরা ওয়াইএস ডিভাইডেড বাই ওয়াই আর করি। ওয়াইএস হচ্ছে আমরা জানি ওয়াই হচ্ছে এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। এখানে স্মল এলটা হচ্ছে ওর জন্য এল এস। সো এল এস ডিভাইডেড বাই ওয়াই আর হচ্ছে এফ এল ডিভাইডেড বাই এ এল আর। উপরে এই দুইটা এফ এল কেটে দাও, এ কেটে দাও, সো এখান থেকে থাকে এল আর ডিভাইডেড বাই এল এস। সো ইনইকুয়ালিটি থেকে কি বলা যায়? এল আর যেহেতু গ্রেটার দ্যান এল এস, সো ওয়াই এস ইজ গ্রেটার দ্যান ওয়াই আর, রাইট? সো এখান থেকে কার মডুলাসটা বেশি আসছে? স্টিলের। সো আমরা বলবো স্টিলের ইলাস্টিসিটি হায়ার, ওর ইলাস্টিসিটিটা বেশি, আর রাবারের ইলাস্টিসিটিটা কম। এটা কিন্তু অনেকেই ভুল করো, সো এটা মাথায় রাখবা। আর আরেকটা জিনিস হচ্ছে যে একটা অবজেক্ট যদি একদম 100% রিজিড হয়, মানে একদম তাকে কোনোভাবেই ফোর্স অ্যাপ্লাই করে তাকে কম্প্রেস এক্সটেন্ড কিছুই করা যাচ্ছে না, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। যে কোনো অবজেক্টকে একটু টানলে হালকা হইলেও সে একটু চেঞ্জ হয়। বাট যদি একদম আমরা ধরে নেই যে একটা অবজেক্ট পারফেক্টলি রিজিড, তখন তার মডুলাস কত, ইলাস্টিসিটি মডুলাস কত? তখন তার ইলাস্টিসিটি মডুলাস হচ্ছে ইনফিনিটি, আর সে হচ্ছে একদম মোস্ট ইলাস্টিক। বুঝতে পারছো? সে হচ্ছে একদম হাইয়েস্ট লেভেল অফ ইলাস্টিসিটিতে আছে। আর একটা অবজেক্টকে যদি টানলে সে খালি লম্বা হয়, ধরো এরকম একটা ওয়্যার, তাকে টানলাম, দেখা গেল সে লম্বা হইলো, বাট সে আর আগের জায়গায় যায়নি, সে ওইরকমই রয়ে গেছে, সবসময় ওরকমই রয়ে গেছে। ধরো একটা আটার দলা, সেটাকে তুমি চাপ দিলা, ওইটা চাপ দেওয়ার পর এরকমই রয়ে গেল। সো ওর ইলাস্টিসিটি বলতে গেলে জিরো, মানে ওকে আমি যে চাপটা দিছি ওর ভিতরে কোনো স্ট্রেস ক্রিয়েট হয়নি যে ও আবার আগের জায়গায় ব্যাক করবে, ঠিক আছে? সো এই হচ্ছে ইলাস্টিসিটির আইডিয়া। অ্যান্ড আমাদের এই চ্যাপ্টারে ইলাস্টিসিটি পোর্শনটা শেষ। এই চ্যাপ্টারে জাস্ট ছোট কয়েকটা পোর্শন আছে ওই প্রেশার রিলেটেড, যেটা আমরা নেক্সট দিন ডিসকাস করে আমরা পরের চ্যাপ্টারে যাবো, ঠিক আছে? আর এই চ্যাপ্টারে একটা এটার পরে আমরা ওই যে হিটের চ্যাপ্টারটা দেখবো, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।